সংঘর্ষ, অনেক ঘটনা ঘটে গেল। আহ, মার্চ টু গোপালগঞ্জের একটা ঘোষণা ছিল। কেমন দেখলেন? আপনাদের বিশ্লেষণ একটু জানতে চাই। নীলুফার চৌধুরী, মনে আপনার কাছ থেকে শুরু করি। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং আমার সহ আলোচককে শুভেচ্ছা। মার্চ টু গোপালগঞ্জ, আমি অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে আজকে 16 তারিখ, আজকে গত বছর এই দিনে শহীদ আপনার সাইদ এবং ওয়াসিম দুইজন মৃত্যুবরণ করেছে। আজকে এই এমন একটা দিনে এমন ঘটনা ঘটবে 1 বছর ঘুরে আসতে না আসতে, এটা আমরা চিন্তাও করি নাই। তবে প্রত্যেকটা ক্ষেত্রে আমি মনে করি যে একটা হিসেব থাকা উচিত। আমার কতটুকু যাওয়া উচিত, কতটুকু যাওয়া উচিত না, আমার কি করা উচিত, কি করা উচিত না। প্রত্যেকটা রাজনীতিবিদদের যদি অতীত থেকে শিক্ষা নেওয়া হতো, তাহলে এই ঘটনাগুলো হতে আমরা নিস্তার পেতাম বা আমরা অ্যাভয়েড করতে পারতাম। আমি বলবো এই জায়গাটায় আহ চরম বিজয়ের পরে কিন্তু যেটা অপেক্ষা করে সেটার নাম পতন। সে যে যাদেরই হোক, আমি আগে আওয়ামী লীগকেও এই কথাগুলো বলতাম, ঠিক আজকেও এই একই কথা আমি দিয়ে শুরু করতে চাই যে আওয়ামী লীগ সারা বাংলাদেশে থেকে বিতাড়িত হয় নাই। আওয়ামী লীগ পালিয়ে যেতে পেরেছে বা সুযোগ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে বা যে কোনো ভাবেই হোক, কিন্তু আওয়ামী লীগ কিন্তু সারা বাংলাদেশে আছে ছড়িয়ে ছিটিয়ে যেভাবে ছিল। হয়তো এক এলাকার আওয়ামী লীগ আরেক এলাকায় গিয়েছে এবং ম্যাক্সিমাম এলাকার আওয়ামী লীগ গিয়ে গোপালগঞ্জ গিয়ে ঠাঁই নিয়েছে। এটা জানার জন্য রকেট সায়েন্স পড়তে হয় না, এটা বোঝা যায়। এবং কিছুদিন আগে আপনার মনে আছে স্বেচ্ছাসেবক দলের যখন জিলানি, যে কিনা গোপালগঞ্জের ছেলে এবং ওখানে নির্বাচন করে, আওয়ামী লীগের সাথে শেখ হাসিনার সাথে নির্বাচনের লড়াই করে, সে যখন তার বহন নিয়ে যাচ্ছিল তখন যেভাবে ওখানে মারপিট হলো। স্বেচ্ছাসেবক দল কিন্তু অনেক মার খেয়েছে, কিন্তু তারপরেও কিন্তু তারা যুদ্ধ থেকে কিন্তু পিছু হটে নাই, যে পালিয়ে আসে নাই, মোকাবেলা করার চেষ্টা করেছে এবং মার খেয়েছে। ওইখান থেকে শিক্ষা নেওয়ার দরকার ছিল। যারা এইভাবে একটা দিন, একটা গণতন্ত্র উদ্ধার হয়েছে, গণতন্ত্র উদ্ধার হয় নাই, গণতন্ত্রের পথে যাওয়ার জন্য যে সময়টা একটা স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ, সেটাকে কেন্দ্র করে এখনো ইলেকশন হয় নাই, ইলেক্টেড কোনো গভর্নমেন্ট নাই, সরকারের কোনো নিরবিচ্ছিন্ন ভূমিকা, কোনো আপনার শৃঙ্খলা বোধ নাই। সরকার এখানে আওয়ামী লীগকে আইনের আওতায় আনতে পারে নাই। আওয়ামী লীগ কি করেছে, আওয়ামী লীগের টাকা পয়সা যে ইলিগাল মানিগুলা সেগুলা সরকার সিজ করতে পারে নাই, ক্রোক করতে পারে নাই, কিছুই করতে পারে নাই। সেইখানে যদি এই অবস্থায় যদি যায়, আপনি যত বড় স্বাধীন বড় কিছু হন না কেন, আমার এলাকায় কিন্তু আপনি জিরো। আমার এলাকায় কিন্তু আপনি রাস্তাঘাট চেনেন না। আমি যত বড় কিছু হই না কেন, হুম। আপনার বাড়িতে গিয়ে আমি দখল করবো তো 100 200 500 মাইল দূরে, সেখানে কিন্তু আমাকে রাস্তা না দেখায় দিলে আমি আসতে পারবো। এই জায়গাটায় যে বা যারা এই এনসিপি কে বুদ্ধি পরামর্শ দিয়ে এই কাজটা করিয়েছে, আমি বলবো যে এটা অনেক বড় খারাপ কাজ করিয়েছে। এই এনসিপি কি নিজের জায়গাটা বুদ্ধিতে চলে না? নিজের বুদ্ধিতে অনেক রাজনীতিবিদরাই চলে না, কেউ না কেউ তো বুদ্ধিদাতা আছে। আর যদি নিজের বুদ্ধিতে চলেও থাকে, এটা আমি মনে করি যে একটা বুমেরাং ঘটনা জন্ম দিয়েছে তারা নিজেরাই। মানে কারণ এখানে জানা গোপালগঞ্জের এই যায়, যাত্রাটা বুমেরাং বলছেন আপনি? আমি বলছি এই কারণে যে ওখানের অবস্থা না জেনে কতটুকু পানি আছে হুম, হুম। আপনি না জেনে ঝাঁপ দিবেন, এটা তো ঠিক না। একদম পানির স্পষ্ট। অবস্থা যদি না জানেন, সেকেন্ড জি। থিং আপনার ওখানে এমন প্রপাগান্ডা চলেছে যে শুধুমাত্র ওখানে মিটিং করলে একটা কথা ছিল, ওখানে হুম, এমন হয়েছে, বলা হয়েছে যে শেখ মুজিবের যে আপনার মাজার বা যেটা কবরস্থান, সেটাকে ধ্বংস করা হবে। হুম, এইটা যে কোনো মানুষের কোনো কবর, একজন মুসলিম হিসেবে প্রথমেই আমি বলি এটার ঘোর বিরোধী, 1 নাম্বার। হুম। 2 নাম্বার হচ্ছে এটা যে বা যারা এই ঘটনার জন্ম দিয়েছে বলেছে, তারা কিন্তু একটা ঝগড়া বা একটা এই ধরনের যুদ্ধ বাঁধানোর জন্যই হুম। করেছে। এটা আচ্ছা। আজকে ভীষণ ভীষণ ভাবে
খারাপ ভাবে আমার আমার সামনে এটা দেখা দিল। আমি মনে করি অনেক ধন্যবাদ নীলোফার চৌধুরীমণি, অনেক ধন্যবাদ। আরো সিদ্ধান্ত প্রশ্ন নিয়ে আসছি আপনার কাছে। ব্যারিস্টার ফুয়াদ, ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছেও আসলে এই গোপালগঞ্জ যাত্রাটাকে আপনার বিশ্লেষণটাও জানতে চাই। নীলোফার চৌধুরীমণি বলছেন এটি এনসিপি একটি বুমেরাং করেছে, কতটা পানি আছে সেটি না দেখে ঝাঁপ দেওয়ার মতো একটা বুমেরাং। আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে পদযাত্রা তো আসলে চলমান, তাদের মার্চ, রোড মার্চ যেটা তারা করে যাচ্ছে, তারা ইতিমধ্যে 30টা জেলাতে রোড মার্চ করেছে। তো গোপালগঞ্জ তাদের ম্যাডাম স্কেজুয়াল। ফুয়াদ, আমি একটু যোগ করবো, একটা একটা বিষয় আরেকটু যদি স্পষ্ট করে দেন, একবারে জিজ্ঞাসা করে দিই। সেটা হচ্ছে সারা বাংলাদেশে মানে 30টা জেলার এতদিন ধরে শুনছিলাম সবখানেই আহ, মানে জুলাই পদযাত্রা। গোপালগঞ্জের ক্ষেত্রে মার্চ টু গোপালগঞ্জ হয়ে গেল কেন? সেটি ফেসবুকে ঘোষণা দিয়ে এরকমটা হলো কেন? আমার কাছে মনে হয়নি যে অন্য কোনো জেলাতে তাদেরকে খুব বেশি প্রভোগ করা হয়েছে। এখানে বলা হয়েছে যে গোপালগঞ্জের মাটি আওয়ামী লীগের ঘাঁটি, এখানে কেউ এসে জীবিত ফেরত যাবে না, এই ধরনের প্রচুর মানে কটাক্ষ, উস্কানি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। এখন এটা এনসিপি কে উত্তর দিতে হবে, তারা পার্টিকুলারলি মানে শব্দটা কেন পরিবর্তন করলো। কিন্তু আমি বাংলা ইংরেজি মিলাই দেখতে পাচ্ছি এটা পদযাত্রা, সমাবেশ, তারা যে ফর্মে বিভিন্ন জায়গাতে প্রোগ্রামাদি গুলো করছে। আর সার্টেনলি যেহেতু এইটা হিস্টোরিক্যালি শেখ মুজিবের এলাকা, ওইখানে টঙ্গিপাড়ায় মাজার আছে, শেখ হাসিনার গ্রামের বাড়ি, আগে থেকেই হিস্টোরিক্যালি এখানে আওয়ামী লীগের রাজনীতির একটা বেশ ছিল। তো আর তাদের যেহেতু এই রাজনীতিটার সাথে গণ অভ্যুত্থান একদম মুখোমুখি, গোপালগঞ্জ এবং 24-এর গণ অভ্যুত্থান, তো সেখানে একটা সেন্সিটিভিটি এবং একটা টেনশন তো এখানে কাজ করবে। বিষয়টা হচ্ছে যে এখানে যাওয়ার ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে হুম। তাদের এখানে প্রোগ্রামাদি করতে কোনো সমস্যা হবে না, নিরাপত্তার কোনো ইস্যু নাই। কিন্তু এই সংকটের কথা, এরকম কোনো ঘটনা ঘটতে পারে, সেটা কিন্তু এনসিবির পক্ষ থেকে বারবার বলা হয়েছে। সেক্ষেত্রে কি আমরা বেশি লোকবল নিয়ে আসবো কিনা, অথবা আমাদের কোনো প্রস্তুত থাকা উচিত কিনা, প্রশাসন কিন্তু আশ্বস্ত করেছে যে আপনারা আসেন, রাজনৈতিক যেভাবে প্রোগ্রামাদি হয় প্রোগ্রামাদি করে আপনারা চলে যাবেন। তো সেই জায়গাতে আমি একটা বিষয় সাসপেক্ট করতেছি যে এখানে এনট্রাপমেন্টের মতো কোনো ঘটনা ঘটে থাকতে পারে। গত সপ্তাহে একই রকম একটা ঘটনা আমরা দেখলাম, যে মিডফোর্ডে যে ঘটনাটা ঘটেছে, এটাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর ভিতরে যে টেনশন তৈরি হয়েছে, মানে টোটাল স্টুডেন্ট কমিউনিটি ক্যাম্পাসগুলোতে তারেক রহমানকে ব্যক্তিগতভাবে কটাক্ষ করে যে ভাষায় কথা বলা হয়েছে, এই ল্যাঙ্গুয়েজে শেখ হাসিনাও কখনো কথা বলে নাই। শেখ হাসিনা দেখবেন তারেক রহমানকে নিয়ে কথা বলতো কি হাওয়া ভবন বলতো, হুম। ষড়যন্ত্রকারী, টাকা পাচারকারী, এই হুম। হুম। কথাবার্তা বলতো। কিন্তু যে স্ল্যাং শব্দগুলো ব্যবহার করা হয়েছে, এটা তো রাজনৈতিক শিষ্টাচার, রাজনৈতিক কালচারের ভিতরে আমাদের ছিল না। ইভেন আমরাও যারা হাসিনার বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, এত এত বক্তব্য দিয়েছি, হাসিনাকে কিন্তু কখনো আমরা এই ধরনের স্ল্যাং ব্যবহার করি নাই। ফেরাউন বলছি, সর্বোচ্চ স্বৈরাচার বলেছি, ফ্যাসিস্ট বলছি, নমরুদ বলছি, এই ধরনের শব্দ ব্যবহার করেছি, কিন্তু এই ধরনের স্ল্যাং কখনো ব্যবহার করি নাই। এবং দেখেন এটার পরে কি হচ্ছে, এই করতে করতে বিএনপির ছাত্র সংগঠন আবার ব্যাপক শোডাউন করলো, করে আবার জামাত এবং এনসিপির বিরুদ্ধে তারা আবার ওখানে স্লোগান দিল। তাহলে বোঝা যাচ্ছে যে চাঁদাবাজির ঘটনা অথবা একটা মানুষ খুন হয়েছে, এগুলো খুবই দুঃখজনক। কিন্তু বাংলাদেশের কালচারে এটা তো নতুন কিছু না যে আমাদের গত 10 বছরে কোনো চাঁদাবাজি হয় নাই, কোনো খুন খারাপি হয় নাই। এটা তো বাংলাদেশের একটা কমন ফেনোমেনা, যেটা নিয়ে আমরা কথা বলেছি যে আইনের শাসনের সমস্যা আছে, ল এনফোর্সমেন্টের প্রবলেম আছে, পুলিশিং এর প্রবলেম আছে। এটা তো একটা জটিল লম্বা মোটা দাগের আলোচনা। তো সেখানে সাডেনলি দেখেন যে তিনটা দল তিনজনের বিরুদ্ধে কন্টিনিউয়াসলি কথা বলছে, বিএনপি, জামাত, এনসিপি, সবাই সবার বিরুদ্ধে লেগে গেছে। তো এই ঘটনাটা। সবাই সবার বিরুদ্ধে কি লেগেছে নাকি বিএনপি, মানে এনসিপি আর জামাত আসলে বিএনপির বিরুদ্ধে, না, বা সবাই। বিএনপি হচ্ছে এনসিপি জামাতের বিরুদ্ধে যাবে করছে? এনসিপির সাথে তো জামাতের টেনশন দেখলাম। নাহিদের দু একটা স্টেটমেন্টের ব্যাপারে দেখলাম জামাতের আমি বলছে যেটা ব্যাখ্যা তার কাছে চাইতে হবে এরকম। তো এই বিষয়গুলো যেটা, এবং দেখবেন যে ঘটনাগুলো কিভাবে অ্যারেস্ট হচ্ছে। একটা ছেলেকে গ্রেফতার করছে শিবিরের মিছিল থেকে হুম। বলছে, আবার আরেকজনকে বলছে যিনি খুন হয়েছে তিনি যুবদলের রাজনীতি করতেন। আবার যিনি মারছেন তিনি বলা হচ্ছে যুবদলের কর্মী, কিন্তু আবার এনসিপির নেতৃবৃন্দের সাথে তার আবার ছবি আছে। তাহলে বিষয়টা দেখেন যে কত জটিল সিচুয়েশন ডেভেলপ করছে এখানে। এবং এই যিনি খুন হয়েছেন তার আত্মীয়া, সম্ভবত ভাতিজি ভাগ্নি, এরকম একটা মেয়ের ইন্টারভিউ আমরা দেখলাম,
যে এটার ভিতরে একটা ষড়যন্ত্র আছে, এটা পরিকল্পিত এবং এটার অনেক সিসিটিভি ফুটেজ আমার কাছে আছে এরকম একটা বক্তব্য দেখলাম। আমি এটার ভিতরের বাইরের পরের এক্সটেনশন আর কোনো কিছু জানি না। তো আমার কাছে মনে হয়েছে যে মিটফুডের ঘটনাটাকে পরিকল্পিতভাবে করা হয়েছে। এই এন্ট্রাপমেন্টের ঘটনা, পলিটিক্যাল পার্টির ভিতরে সম্পর্ক নষ্ট করার যে একটা চেষ্টা, এইটা সফল হয়েছে। এবং এটার এক্সটেনশনই দেখলাম আজকে সেকেন্ড ইনসিডেন্ট ঘটলো এক সপ্তাহের ভিতরে, যে গোপালগঞ্জকে কেন্দ্র কেন্দ্র করে যে টেনশনটা তৈরি করেছে। জি, আমি কি একটু ফার্স্ট ইনসিডেন্ট নিয়ে আরেকটু জানতে চাই, তারপরে সেকেন্ড ইনসিডেন্ট। আপনি যদি দুইটা ভাগে ভাগ করছেন তাহলে পরিকল্পিতভাবে ঘটনা ঘটানো হয়েছে বলেছেন, এই পরিকল্পনাটা কার? পরিকল্পনাটা হচ্ছে যারা ওই শক্তির, যারা তারেক রহমানের সাথে প্রফেসর ইউনূসের মিটিংটা হোক এটা চায় নাই। বাংলাদেশে দিল্লি এবং আওয়ামী লীগের একটা ডিপ স্টেট আছে এখনো, যারা আমলাতন্ত্রের মধ্যে আছে, সামরিক এবং বেসামরিক জায়গাতে, বুদ্ধিজীবী, গণমাধ্যম সবকিছুর মধ্যে আছে। তারা কখনোই চায় নাই যে তারেক রহমানের সাথে মিটিংটা হোক। এই মিটিংটা হওয়ার আগে আপনার মনে থাকার কথা, বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ কন্টিনিউয়াসলি দেখবেন তারেক প্রফেসর ইউনূসকে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে হেয় করে প্রচুর স্টেটমেন্ট দিচ্ছিল। একটা কৃত্রিম ভাবে একটা টেন্স সিচুয়েশন তৈরি করা হয়েছিল। এই মিটিং এর পরে কিন্তু সিচুয়েশন কাম ডাউন হয়ে গেছে, ডিএসকেলেটেড করে হয়ে গেছে। বিএনপি নেতৃবৃন্দ দেখেন এখন টোটালি কিন্তু কোঅপারেট করছে, খুবই ভদ্র ল্যাঙ্গুয়েজে স্টেটমেন্টে কথা বলছে। সরকারের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই, কোনো সভা সেমিনারে কোনো কথাবার্তা হচ্ছে না, টকশোতে কথা হচ্ছে না বিএনপির পক্ষ থেকে। এই জিনিসটা যে ঘটেছে এটা যারা মেনে নিতে পারে নাই, তারাই চাচ্ছে সরকারকে অস্থিতিশীল করা। এরা কারা এই ডিপ স্টেট? আপনার কাছে আগের দিনও এই ডিপ স্টেট কারা সেই প্রশ্ন করছিলাম, আজকেও করতে চাই। আসলে বুঝতেই হবে ডিপ স্টেট কারা, কারা এটা করছে। মাঝে মধ্যে যখন আপনার সাথে ফোনে কথা বলি না আলাদা করে, তখন আপনাকে বলে দেবো আর কি, নাম টাম সহ বলে দেবো আর কি। তো কেন এখন এখন বলতে অসুবিধা কোথায়? এখন ডিপেস্ট যেহেতু এটার এভিডেন্স নাই, যেমন আমি বলছি যে এটা ধারণাও হতে পারে। ধারণা হইলে ধরেন কিছু প্রমাণ আছে, আমি 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 জানি প্রমাণটা, কিন্তু আপনার কাছে প্রমাণ করতে পারবো না, ওইরকম আর কি। ওটা ভালোবাসার মতো, মানে এত ভালোবাসি, এত আড়ালে আড়ালে ভালোবেসেছি যে আসলে কখনো বলতে পারি নাই আর কি, ওইরকম আর কি, ওই ভালোবাসার মতো আর কি। মতো করেই বলেন। এই বলেন। জন্য আমরা বোধ করছি যে ওই ওই ফাঁদে ইতিমধ্যেই তিনটা দল পা দিয়েছে, বিএনপি, এনসিপি এবং জামাত। তো আমরা বোধ করছি যে রাষ্ট্রীয় শত্রু আর রাজনৈতিক প্রতিপক্ষ, এই সম্পর্কটা যেন আমরা গুলায় না ফেলি। আমরা গত 16 বছরটাকে যেন ভুলে না যাই, 24-এর গণ অভ্যুত্থান যেন ভুলে না যাই। এই ভুলগুলো এই দলগুলো, বিএনপি আগে করেছে, করে সম্মিলিতভাবে এটার মাসুল দিয়েছে, বছরের পর বছর মাসুল দিয়েছে। তাই আমি এই নেতৃবৃন্দকে, এই রাজনৈতিক দলগুলোকে বলছি, দয়া করে পুরাতন সেই ফাঁদে আবার পা দিয়েন না। আপনাদের ভিতরে টেনশন, সমস্যা কি? বিএনপি সমালোচনা করা যাবে না? অবশ্যই যাবে। তারেক রহমানের সাথে দ্বিমত করা যাবে না? যাবে তো। কোথায় দ্বিমত করবেন? আমরা ঐক্যমত কমিশনে বিএনপির সাথে দ্বিমত করছি না? বিএনপির 31 দফা সংস্কার প্রস্তাবের সাথে আমরা দ্বিমত করছি না? দ্বিমত করার কারণে কি আমাকে সালাউদ্দিন ভাইকে অথবা বিএনপির কোন নেতাকে গালাগালি করতে হচ্ছে, বাপমা তুলে কথা বলতে হচ্ছে? ভদ্র ভাষাই তো গণতন্ত্রের যে ল্যাঙ্গুয়েজ আছে, দ্বিমত তো করা যায়। তাহলে তারেক রহমানকে ওই ভাষাগুলোতে কেন গালি দিতে হবে? এটা তো পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ না। কেন আপনি দিতে হচ্ছে? বক্তব্যের সাথে দ্বিমত করেন। হ্যাঁ, কেন দিতে হচ্ছে? কেন বলা হচ্ছে বিএনপি চাঁদাবাজের দল, তাদেরকে প্রতিহত করতে হবে, উৎখাত করতে হবে, তো 5ই আগস্টের মতো পরিণতি ঘটিয়ে ফেলা হবে বিএনপির বিরুদ্ধে? এটা বলা হচ্ছে কেন? কিছু না আপা, যে ভাষাগুলো ব্যবহার করা হয়েছে এটা আপনি এখন বলতে পারবেন না, আমিও বলতে। একদমই। প্রশ্ন হচ্ছে ওই ভাষাগুলো তো কাম্য না। আপনি হুম। বিএনপির চাঁদাবাজি ইস্যু অথবা বিএনপি সাফিসিয়েন্টলি তার এই অন্যায়, তার নেতাকর্মীদের অন্যায় কাজগুলোকে ডিল করছে কিনা, এটা নিয়ে তো বিএনপি নেতাদেরকে কন্টিনিউয়াসলি জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে। বনি আপাদেরকে প্রতিদিন টকশোতে এটার উত্তর দিতে হচ্ছে। এটা করেন, এটা কোনো সমস্যা নাই, এটা গণতান্ত্রিক মূল্যবোধ। কিন্তু এটা করতে গিয়ে কি আপনি মনি আপার বাপ মা তুলে গালি দিবেন? তাকে কি আপনি স্ল্যাং ব্যবহার করবেন? এটা তো আপনি করতে পারেন মানে না। বাবা মা তুল্য তো একটা কথা ছিল, আপনার এত নোংরা গালি, এটাকে কি শিল্প বলে? যদি স্লোগান যদি শিল্প হয়, এটা কোন ধরনের শিল্প? আমরা কেন একটা জাতি এত অধঃপতনে যাচ্ছি? এটা তো ভাষায় প্রকাশ করার মতো না। এরা কি রাজনীতিবিদ? এরা কি রাজনীতি করবে কোনোদিন? এবং এবং এরকম একদম মানে দেশের ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়গুলোর মতো জায়গায় বুয়েট, সাধারণ শিক্ষার্থীর নট অনলি বুয়েট চুয়েট। বিশ্ববিদ্যালয়, বুয়েট। হ্যাঁ। তো সেই জায়গাটা এই জন্য মনে হচ্ছে, এবং দেখবেন যে 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 প্রসেসে মিটফুডে হত্যাকাণ্ডটা ঘটেছে, এই প্রসেসটাও সন্দেহজনক। একটা মানুষকে আপনি পিটাইলেন, দোকান থেকে পিটায়া রাস্তায় আনলেন, হুম। রাস্তায় আইনা তাকে উলঙ্গ করলেন, তার শরীরের উপর উঠে নাচলেন,
তারপরে তাকে পাথর মারলেন। একটা মানুষকে মারতে এতগুলো প্রসেস ফলো করতে হয় না। আপনি যদি মারতে চান, আপনি আইনের ছাত্রী, আমরা যারা ক্রিমিনোলজি পড়েছি, যিনি মারতে চায় তিনি চায় হচ্ছে কুইকলি মেরে পালিয়ে যাওয়াটা। এখানে যিনি মেরেছেন তিনি কিন্তু পালিয়ে যাওয়াটা তার মাথায় ছিল না, লম্বা সময় ধরে তিনি সিসিটিভির ফুটেজের ফ্রেমের মধ্যে ছিলেন। অতএব এই প্রসেসটা খুবই সাসপিশিয়াস, যে একটা ঘটনাকে কি পরিমাণ টর্মেন্ট করা যাবে এই ঘটনাটাকে দিয়ে জাতিকে, এবং কি পরিমাণ নাড়া দেওয়া সম্ভব, এবং সেই ইমোশনাল নাড়া দেওয়ার পরে এখানে পক্ষ বিপক্ষ ক্রিয়েট করা। এবং দুই, পালিয়ে যাওয়ার টেনশনটা তো ইদানিং খুব বেশি মনে হয় না, কারণ বিভিন্ন জায়গায় মানুষ মব বা প্রেশার গ্রুপ তৈরি করে করে বাংলাদেশে হেনস্থা, তখন তো আসলে পালানোর প্রয়োজন হয় না, বরং পালাচ্ছে। এগুলোকে জাস্টিফাই করা হয়। না না, ব্যাপক পালাইতেছে, কি বলেন আপনি? এই যে রিসেন্টলি যারা খুন খারাপি করছে, কাকে ধরছে, মানে কার এরকম সিসিটিভি ফুটেজ আসছে? এই যে আপনি 1700-1800 খুন হয়েছে গত 1 বছরে অথবা এই 11 মাসে, এদের কার এই খুনের হত্যাটার ভিডিও আসছে? এরকম কয়জনেরটা আসছে? আচ্ছা, সব তো আর খুন না, ধরেন রাস্তায় পিটানো হচ্ছে, সেটির ভিডিও তৈরি চলে আসছে, কাকে ধরা হচ্ছে, আর তখন আশপাশে মানুষজন থাকছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকছে, কিছু হচ্ছে না, বা জুতার মালা দেওয়া হচ্ছে, বা বাড়ি ঘরে আক্রমণ করা হচ্ছে, এটা আবার যারা করছে তারাও ভিডিও করছে। খুব মানে কিছু কিছু ঘটনার অবশ্য ব্যবস্থা পরবর্তীতে নেওয়া হয়েছে, কিন্তু কোনো সন্দেহ নাই আপা, কিন্তু এই ঘটনার ব্রুটালিটি আপনি অন্য ঘটনাগুলোর সাথে কম্পেয়ার করতে পারবেন না। এটা আপনি মানে বিষয়টা কিরকম, একবার থাপ্পড় মেরে দেখলাম কিছু হয় না, পরের বার একটা দিলাম, আর একটু বাড়ালাম, কিছু যখন হয় না তখন একটা সাহস হয়ে যাচ্ছে যে আমি আরো করতে পারি এগুলো। এটা এটা আমার কাছে মনে হয়েছে যে এটা এটা সাফিসিয়েন্টলি একটা বিষয় অ্যাচিভ করবার জন্য যেই লেভেলের ব্রুটালিটি তৈরি করলে আপনি এই ডিভিশনটা ক্রিয়েট করতে পারবেন, হুম, সেই লেভেলের একটা ব্রুটালিটি এখানে ক্রিয়েট করা হয়েছে। লগি বৈঠার ঘটনার মতো, আপনি 2006 সালে আওয়ামী হুম, লীগ 28 অক্টোবর যেভাবে কুকুর বিড়ালের মতো করে জামাত শিবির থেকে বিরোধী দলীয় নেতাকর্মী 28 জনকে হত্যা করেছে ঢাকাতে, এই লগি বৈঠার আন্দোলনটা কিন্তু একটা রেগুলার পলিটিক্যাল ডেমনস্ট্রেশন না, একটা রাজনৈতিক ঘটনাটা। এটা পরিকল্পনাই করা হয়েছে যে এমন লেভেলের একটা কেওয়াস তৈরি করতে হবে, যেই কেওয়াসটা বিএনপি কে শুধু ক্ষমতাচ্যুত করবে না, বিএনপি কে নির্বাচনটা বন্ধ করতে দিবে না, একটা 111-এর ঘটনার দিকে লিড করবে। এই রকম একটা জিনিসকে এখানে প্ল্যান করবার চেষ্টা করা হয়েছে, এবং সেই ট্র্যাপটা যে করেছে, এই ট্র্যাপে বিএনপি জামাত এনসিপি পড়েছে, এটা আমি দেখতে। এবং এইটার সেকেন্ড ট্র্যাপে আজকে বা 10% ভোট নিয়ে কোনো একটা জায়গা থেকে পাশ করা যায় না, যেটার প্রমাণ আগেও রেখেছিল যে একবার এককভাবে ইলেকশনে দাঁড়িয়ে 2টা বা 3টা সিট পেয়েছিল। এখন তারা যখন চিন্তা করছে যে যে কোনো ভাবে বিএনপি কে এখান থেকে দূরে রাখতে হবে, এই দূরে রাখাটা, আমি আজকের ঘটনাটাকেও আমি মনে করি নির্বাচন বানচালের জন্য একটা রাস্তা বের করা, আজকের ঘটনাটাও। নইলে গোপালগঞ্জে কোনো রকম কোনো শব্দ নাই, কিছু নাই। গোপালগঞ্জ এতদিন, এই 1 বছর কিছু করে নাই, গোপালগঞ্জে হঠাৎ আজকে মনে হলো যে আরেকটা আমি মব সৃষ্টি করি, আবার যাই। ধরে নিলাম যে রুট কি মার্চ টু গোপালগঞ্জ, বা আপনার কি বলে পদযাত্রায় যে গোপালগঞ্জ, যেটাই হোক হুম। ধরেই নিলাম, কিন্তু ওই শেখ মুজিবের কবর স্থানের কথা আসলো কেন? তার মানে যে কোনো ভাবেই হোক অন্য খাতে নিয়ে যাওয়া জায়গাটা, যাতে নির্বাচনটা বানচাল হয়। এই নির্বাচনটা বানচাল করার জন্য হঠাৎ করে আপনি দেখেন যে ঘটনাটা মিটফোর্ডে ঘটেছে, জঘন্যতর একটা ঘটনা ঘটেছে। হ্যাঁ, আমি স্বীকার করলাম যুবদলে তারা করতো, কিন্তু এইখানে কিন্তু তারা কিন্তু আগে একসাথে ব্যবসা করতো, এটাও আপনারা জানেন। তাদের মধ্যে ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল, তাদের মধ্যে ভাগাভাগির দ্বন্দ্ব ছিল। এইখানে কিন্তু দল কিছু না, এইখানে কিন্তু দলের কোনো কথা না। দুজন মানুষ কিন্তু, সাধারণ মানুষও কিন্তু ব্যবসা বাণিজ্য নিয়ে কোনো ঝগড়াঝাটি করতে পারে, কিংবা চাঁদাবাজি নিয়েও করতে পারে। আপনি দেখেন কোন দল চাঁদাবাজি করে না? আপনার নতুন যে দল এখনো রেজিস্ট্রেশন হয় নাই, তারা চাঁদাবাজি করে না? জামাত, তারা কি একটা দুইটা চাঁদাবাজি করে? চাঁদাবাজির যদি কোনো প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায় সেটার নাম জামাত হবে। তারা আজান দিয়ে চাঁদাবাজি করে, কিন্তু যেহেতু এটা প্রাতিষ্ঠানিক ভাবে করে আমরা কিছু বলতে পারি না। ওরা প্রাতিষ্ঠানিক ভাবে করে। আর আমাদের যদি অনেক বড় দল, যদি জামাত এরকম একটা বড় দল হতো, যে কোনো দল, তারা কতটুক রক্ষা করতে পারতো? 4500-এর উপরে বহিষ্কার করার পরেও যদি কিছু ঘটনা ঘটে, সেটা তো আমার ঘটনা। আপনি আমাকে গালি দেওয়ার কে? আমি তো এখানে কিছু ছিলাম না। যদি এই ঘটনা ঘটে, এটার জন্য দায় কার? সরকারের। সরকারের আইন শৃঙ্খলার আপনাদের দায় নাই,
এটার জন্য আমাদের বিএনপির দায় দায় আছে, নাই। তো আমাদের দায় তো আমরা করছি, আমরা বহিষ্কার করছি। আমরা তো মারতে পারি না আপা, আমরা তো তাকে গুম করতে পারি না, আমরা তো তাকে খুন করতে পারি না। তাহলে আমরা কি আপনাদের দলের নিয়ন্ত্রণ নাই? মানে বহিষ্কার করছেন, বার্তা দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন, কাজ হচ্ছে না। শোনেন, আমি যদি এই কথাটা বলি আপনাকে, যে ছেলেটা আপনার খুলনায় মারা গেল, মারা যাওয়ার পর হত্যা করা হলো, হত্যা করার পরে তার রক্ষাটা হলো, সেই ছেলেটা কিন্তু বহিষ্কার বিএনপির। হুম। বহিষ্কার হওয়ার পরেও তো সে নিস্তার পায় নাই, তাকে মেরে ফেলা হয়েছে। মেরেই শুধু ফেলে নাই, আপনার রক কেটে দেওয়া হয়েছে। এবং ওই রক্ষাটা, যদি সেই দিন রক্ষাটা ঘটনা না ঘটতো, হয়তোবা এই ঘটনাটা আরো বেশ কিছুদিন ধামাচাপা দিত। কারণ ঘটনা হলো বুধবারের, আপনার শুক্রবার সন্ধ্যায় এটা ভাইরাল হলো। 2 দিন ঢাকা শহরের মিটফোর্ডের মতো জ্যাম এলাকায় এত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখলো। যে মানুষ রেকর্ড করেছে, যে মানুষ ভিডিও করেছে, সে মানুষ এত নিখুঁত ভাবে ভিডিও করেছে যে কল্পনা করা যায় না। যে মানুষ নিখুঁত ভাবে ভিডিও করতে পারলো, সে কিন্তু ফেরাতে পারলো না। আপনি খেয়াল করেন। তাইলে আপনি মনে করেন যে ওই যে রক্ষাটা যেটা নিয়ে কথা উঠবে, সেটা উঠার আগেই কিন্তু এটা ভাইরাল করে দিল। তার মানে কি? তার মানে বিএনপি কে পচানো। আচ্ছা, বিএনপি কে পচান পচান আপনি, সেটা তো একটা সৌন্দর্যের মধ্যে আপনি পচাবেন। আপনি তো এই ধরনের মা বাপ তুলে নিজেকে গালি দিয়ে, জঘন্যতর গালি দিয়ে আপনি তো এই ধরনের কথা বলতে পারেন না। বিএনপি কতটা ধৈর্যের পরিচয় দিয়েছে যে এই গালিগুলাটাকেও সে, আমি তো তারেক রহমানকে স্যালুট করি এই কারণে যে উনি একটা বার কাউকে বলে না। এবং এর আগেও যখন বিএনপি ক্ষমতায় ছিল, আপনার 2001-06 ওনাকে নিয়ে অনেক সাংবাদিকরা অনেক ট্রল করতো, অনেক রকম বিকৃত ছবি করতো, উনি কিন্তু কাউকে কিছু বলেন না এই জায়গাটায়। আবার এই স্লোগানটা বেশ ব্যবহার করছে, ফেসবুকেও সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখছি। এটার মাহাত্ম্য কি? এটা এটা আসলে ভালো কিছু হচ্ছে কি? দেখেন, গণ অভ্যুত্থান তো একটা হিস্টোরিক সিচুয়েশনকে আপস এন্ড ডাউন করে দেয়। 70-এর নির্বাচনের পর যখন 71-এর যুদ্ধ হয়ে গেল এবং আমরা জিতে গেলাম, এই যুদ্ধের পরে পাকিস্তানকে কিভাবে ট্রিট করা হয়েছে, পাকিস্তানের শক্তিগুলো যারা অক্সিলারি ফোর্স ছিল বাংলাদেশে, তাদেরকে কিভাবে ট্রিট করা হয়েছে। এখন পৃথিবীর প্রত্যেকটা এই ধরনের বড় বড় পলিটিক্যাল আপহিবল চেঞ্জ মানুষ খুব সিরিয়াসলি এভাবেই ডিল করে। সাদ্দাম হোসেনকে যখন উৎখাত করা হয়েছে তখন কি করা হয়েছে? তার মূর্তি থেকে শুরু করে ছবি টবি যা ছিল সব ভেঙে বুলডোজ করে দেওয়া হয়েছে। এটাই রিয়েলিটি। এখন প্রশ্ন হচ্ছে যে এই মুজিববাদটা কি? মুজিববাদ জিনিসটা আসলে কি? মানে সেটা হঠাৎ করে এখন এসে মুর্দাবাদ হলো। মুজিববাদ তো ইভেন আওয়ামী লীগের আমলেও মুজিববাদ শব্দটা শুনতাম না। মুজিববাদ মানে আওয়ামী ফ্যাসিবাদ আর কি। মুজিববাদ মানে, মুজিববাদকে তো তো সেটা তো হিস্টোরিক্যালি, শেখ হাসিনা বাদ হতে পারতো, মুজিববাদ হলো কেন? মুজিববাদ কারণ পলিটিক্যাল আইডিয়া, মানে পূজার জায়গাটা, দেবতা তো ওখান থেকে শুরু হয়েছে। শেখ হাসিনা কাকে বেচছে? শেখ হাসিনা নিজে তো দেবতা হইতে পারে নাই। ও হুম। তো হইলো জীবিত ফেরাউন ছিল। তো মানে কার ফেরাউনের উপরে বসে সে ক্ষমতায় আসছে? সে তো মুজিবের লাশের উপর থেকে ক্ষমতায় আসছে। তো সেই জন্য হচ্ছে মুজিববাদের হিস্টোরিক্যালি পলিটিক্যাল আইডিয়াটা ডেভেলপ করছে। শেখ মুজিবের ভাগনা ছিল আপনার শেখ সেলিমের বড় ভাই ফজলুল হক মুনি, বাংলার বাণী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। সে তখনকার সময়ে এই শেখ মুজিবের রাজনীতিটা কি, এই রাজনীতির দর্শনটা কি, এই রাজনীতির দর্শনটাকে পরিষ্কার করবার জন্য এই আইডিয়াটা কয়েন করে মুজিববাদ। তো শেখ মুজিবের রাজনীতিটাকে নিয়ে তখন সে ধারাবাহিকভাবে বাংলার বাণীতে লিখত। এবং শেখ মুজিবকে কিভাবে সোভিয়েত ইউনিয়নের মডেলে একটা দীর্ঘমেয়াদী লেনিন অথবা ক্রুশ্চেভ অথবা স্ট্যালিনের মতো লম্বা সময় ক্ষমতায় রাখা যাবে, তার দার্শনিক রাজনৈতিক জায়গাটাকে তৈরি করা যাবে। সোভিয়েত ইউনিয়ন, বাংলাদেশ, জাসদের বাস্তবতা, এগুলোকে সবকিছুকে নিয়ে তখন সে আইডিয়াটা কয়েন করে। এটা মানে হলো যে একটা একদলীয় এক পরিবারের একটা ফ্যাসিস্ট তো সেই গভর্নেন্স। তখনকার বিষয়টাকে এখন আনা হচ্ছে। এতদিন তো মুজিববাদ শব্দটার খুব প্রচলন ছিল না, এমনকি জিয়াবাদও এসেছে। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন মুজিববাদ, জিয়াবাদ সব বাদ। এই অথচ এই বাদগুলো সম্পর্কেই আমরা কিন্তু আমাদের সময়টা আমরা শুনিনি যে এই মুজিববাদ জিয়াবাদ বলে আসলে কিছু আছে। ফজলুল হক মনি, আপনি একটা ইতিহাস বলছিলেন, সেই সময়টিতে এটা ছিল। হঠাৎ করে এখন কেন এই বাদ, মুর্দাবাদ এসে যাচ্ছে? মুজিববাদের স্লোগানটা বিখ্যাত করেছিল আসলে আপনার এই জাসদের স্লোগান, মুজিববাদ মুর্দাবাদ। এটা একটা হিস্টোরিক্যাল স্লোগান ছিল জাসদের। এটা জাসদের তো সেই লিটারেচার। কবে। হ্যাঁ। হ্যাঁ, মানে বলছি যেহেতু আপনি একই ফেনোমেনা, একই পরিবারের বিরুদ্ধে লড়াই, একই ফ্যাসিস্ট আইডিয়ার বিরুদ্ধে লড়াই, শেখ মুজিবের চতুর্থ সংশোধনী আর শেখ হাসিনার ত্রয়োদশ পঞ্চদশ সংশোধনী, এই যে প্রসেস, একা একা শাসন করা,
সবাইকে বাদ দিয়ে দেওয়া, বিরোধী দল মুক্ত বাংলাদেশ রাখা, গণমাধ্যম নিয়ন্ত্রণ করা, লুটপাট, দেশটাকে পারিবারিক সম্পত্তি মনে করা, এই চরিত্রটা তো এইটাই। আওয়ামী লীগের যে বাকশালী শাসন ব্যবস্থার রাজনৈতিক দর্শনটাই হচ্ছে মুজিববাদ, এবং হুম। সেইটা কিন্তু কিন্তু ব্যারিস্টার ফুয়াদ, আপনাদের মনে আছে নিশ্চয়ই যে যখন এই কোটা আন্দোলনটা হলো, যেটি আসলে এই পুরো গণ অভ্যুত্থানের শুরুটা হলো, তখন কিন্তু স্লোগান এসেছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। তখন কিন্তু এই স্লোগান চলেছে অনেক, গণমাধ্যমে সেটা ফুটেজও আছে। তারপরে যখন অভ্যুত্থান সফল হলো, পতন হলো স্বৈরাচারের, তখন এসে হয়ে গেল মুজিববাদ মুর্দাবাদ। এটা আসলে কেমন হলো? ওইটা হলো একটা ফ্যাসিস্ট রেজিমের সময় টিকে থেকে স্লোগানটা দেওয়া, বেঁচে থেকে একটা বাস্তবতার ভিতরে সবাই বাস করেছে, তখন সেই আন্দোলনটা তো সেই লেভেলে যায় নাই। সাধারণ স্টুডেন্টদের একটা দাবি দেওয়া ছিল আর কি। তো সেখান থেকে সাধারণ স্টুডেন্টদের একটা দাবি দেওয়ার ভিতরে ইমিডিয়েটলি তারা শেখ হাসিনার পদত্যাগ চাইছে, ব্যাপারটা তো ওরকম না। তাই বিষয়টা হচ্ছে যে এটা তো ক্রমান্বয়ে ডেভেলপ করেছে। যখন গণ অভ্যুত্থান হয়ে গেছে তখন তো আপনাকে পলিটিক্যালি নিজেকে ডিফাইন করতে হচ্ছে যে আমি আসলে কে, আমার আসলে আইডিওলজিক জায়গাটা কোথায়, আমি দার্শনিক ভাবে আমার রাজনীতিতে কোথায় স্ট্যান্ড করি, অন্যান্য রাজনৈতিক দলের সাথে আমার পার্থক্যের জায়গাটা কোথায়। দল যখন হিসাবে সে ঘোষিত হইল ফেব্রুয়ারিতে, তখন তাকে তো এই অবস্থানগুলো পরিষ্কার করতে হচ্ছে যে আমার রাজনীতিটা কি। এবং সেটাই দেখবেন যে এনসিপি নেতৃবৃন্দরা এখন বিভিন্ন মিটিং এ তারা তাদের রাজনীতিটা পরিষ্কার করবার চেষ্টা করতেছে, তারা আসলে কি, তারা আওয়ামী লীগ থেকে কোথায় ভিন্ন, তারা বিএনপি থেকে। তাহলে এতদিন তারা, মানে এতদিন যারা এই স্লোগানটা দিয়েছিল বা তাদের মধ্যে যারা ছিলেন, যারা আসলে শেখ মুজিবের স্তুতি বাক্য মানে উচ্চারণ করতেন, তারা কি প্রতারণা করতেন, মিথ্যা বলতেন, নাকি এখন এসে প্রতারণা করছেন বা মিথ্যা বলছেন? কিন্তু সবাই দেয় নাই, বিষয়টা হচ্ছে যে সকল ছাত্ররা দিয়েছে, ব্যাপারটা এরকম না। হুম। যেটা হয়েছে যে আপনার তখন যে ভয়ের সংস্কৃতির ভিতরে মানে সবাই বাস হাসনাত করে, আবদুল্লাহ, সার্জিস আলম, তারাও দিয়েছেন। তাদের ফেসবুক পোস্ট ঘাটলে পুরনো দেখবেন। তখন তারা তো পলিটিক্যাল জাতির পিতা, পার্টি। অনেক আবেগী বক্তব্য। সার্জিস তো নিজেও একসময় ছাত্রলীগের রাজনীতির সাথে ইনভলভ ছিল। বাট সিচুয়েশনটা হচ্ছে যে বাস্তবতাটা হস্টাইল হয়েছে তো গ্রাজুয়ালি। হাসিনার উপরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা স্লোগান দিয়েছে না যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, হুম হুম হুম। প্রথম। কিন্তু আপনি যখন 15 তারিখে মেয়েদেরকে পিটাইলেন, তারপরে হচ্ছে 16 তারিখে আবু সাইদ খুন হয়েছে, সিচুয়েশনটা তো একটা গ্রাফ আছে। প্রথম দিনই তো আপনার সাথে হুম সম্পর্কটা অবনতি হুম হুম এটা অবনতি হইতে হইতে যেটা হয়েছে সিচুয়েশনটা হস্টাইল হয়ে গেছে, মুখোমুখি হয়ে গেছে। মুখোমুখি হওয়ার পরে তো সংসারটা ভেঙে গেছে। হুম। আলাদা হয়ে যাওয়ার পরে এখন নিজেকে নতুন করে ডিফাইন করতে হচ্ছে যে আমি আসলে কে। তো এই কে এর জায়গা থেকে কিন্তু আপনার শেখ মুজিব তখনও যা ছিলেন এখনো তা আছেন। তিনি মারা গেছেন বহু আগে। মানে তাকে এসে কেন এখন মুজিববাদ, এই শেখ মুজিব তখনও তার ওই সংশোধনী ছিল, তখনও তার ভূমিকাগুলো জীবিত ছিল যখন আসলে স্তুতি বাক্য পাঠ করা হতো। মুজিববাদ তো এক জিনিস না। তারা তো শেখ মুজিবের বিরুদ্ধে কিছু বলছে না, মুজিববাদ বলছে, ডক্ট্রিন। যেমন মার্কস এবং মার্কসিজম দুটা এক জিনিস না। হুম। তো সেই জায়গায় হচ্ছে না, মুজিববাদ বলছে তো। বলতে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দেওয়ার কথা বা মাজার ভেঙে দেওয়ার কথা বলা হচ্ছে না? আওয়ামী ফ্যাসিবাদের একটা ডক্ট্রিন আকারে বলা হচ্ছে মুজিববাদ। বাকশালকে বোঝানো হচ্ছে একটা হুম। অথরিটেরিয়ান, শেখ পরিবারের একদলীয় রাজত্ব, এক পরিবারের রাজত্ব। শেখ মুজিব তো একটা ব্যক্তি, হিস্টোরিক্যালি তার অবদান, ভুল ত্রুটি সবকিছুই হলো ফ্যাক্ট, এটাকে তো অস্বীকার করা যাবে না। হুম। কিন্তু মুজিববাদ একটা দার্শনিক জায়গা থেকে বলা হচ্ছে, একটা ডক্ট্রিন আকারে বলা হচ্ছে। জি, আমি একটু নীলুফার চৌধুরী আপনার কাছ থেকে এই বিষয়ে শুনতে চাই। মুজিববাদ ডক্ট্রিন, এখন মুজিববাদ মুর্দাবাদ। এক সময় ছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আরো অনেক কিছু ছিল, আপনারাও শুনেছেন। এখন মুজিববাদ মুর্দাবাদ। ব্যারিস্টার ফুয়াদ যেটি বলছেন, ক্রমান্বয়ে আসলে সংসারটা তো একসময় ছিল, এখন ক্রমান্বয়ে সেটি ভেঙে যাচ্ছে। বিএনপির সাথেও কি সংসার ভাঙার প্রক্রিয়া চলছে কিনা? জিয়াবাদ, সেটিও এখন বাদ দিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, এবং আহ, সে মানে জিয়াউর রহমানের ছবিও পড়ানো হচ্ছে, পাড়ানো হচ্ছে, এই বিষয়গুলো হচ্ছে আপনি এখন। আপনি আপনাদের সাথেও দেখেন, ক্রমান্বয়ে সংসার ভাঙছে। আপনি একটা জিনিস দেখেন, গতকালকে পরশুদিন একটা মিছিলের স্লোগান এমন আসছে, যে পথে গেছে হাসিনা সেই পথে যাবে তারেক রহমান, এরকম টাইপের। তো তারা তো বলেই ফেলেছে, হুম এখানে তো আর বাধা মানে কোনো কিছু থাকলো না। আর জিয়াবাদ মুজিববাদ বলতে ফুয়াদ সাহেব যা বুঝাইছেন ওটা উচ্চ উচ্চ মার্গের, বাট যা ছাত্ররা যা বুঝাইছেন জিয়াবাদ এই মুজিববাদ, সেটা কিন্তু নেগেটিভ সেন্সে বুঝিয়েছেন, যে এইসবের কোনো ঠাঁই নাই। এই যে মুজিবের কথা বললে, এতদিন তো মুজিব বলছে, তারপরে এখন জিয়া ধরে টানছে, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিতে যারা পা দিয়ে মারায়, আমরা কিন্তু অত জিয়াউর রহমানকে সারাদিন জিয়াউর রহমান জিয়াউর রহমান করি না, যতটা হুম শেখ হাসিনা শেখ মুজিবকে নিয়ে যতটা
আম, মানে জ্বরে ভুগতেন। তো আমরা তো এটা করি না, জিয়া রহমানের যে অবদান সেটুকুই আমরা সুন্দর করে তুলে ধরতে পারি না। সেইখানে তাকে তাকে এত হেয় করা, যে খুদ আওয়ামী লীগ পর্যন্ত এই হেয়টা করতে পারে নাই, যে খুদ আওয়ামী লীগ তাকে অনেক সংসদে অনেক কথা বলেছে, কিন্তু এইভাবে যখন আমরা প্রশ্ন করতাম যে আপনার বাবার হাত দিয়ে কিন্তু বীর উত্তমের আপনার পুরস্কার নিয়েছে, তখন কিন্তু তারা চুপ চাইতো, তারা কিন্তু আর কোনো উত্তর দিতে পারতো না। যখন আমরা ডক্টর ওয়াজেদের বইয়ের কথা বলে বা রফিক, মেজর রফিকের বইয়ের কথা উদ্ধৃতি দিয়ে বলতাম যে তারা বলেছে যে আমি মেজর জিয়া বলছি, এই যে স্বাধীনতার ঘোষণা দিল তাদের বইতে লিখা, তখন কিন্তু আওয়ামী লীগ এটা নিয়ে কথা বলে না, অন্যভাবে কাটিয়ে গেছে। বাট এখন যে জিনিসটা করছে এখনকার আজকের প্রজন্ম, যেভাবে পা দিয়ে দলিয়ে মাথিয়ে হুলস্থুল বাঁধিয়ে দিচ্ছে এবং এত জঘন্য জঘন্য কথা বলছে, রাজনীতি না করলে যা হয়, রাজনীতির অভিজ্ঞতা না থাকলে যা হয়। আমাকে এক সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী মতিন চৌধুরী বলছিলেন, মনি, পৃথিবীতে সবকিছু কেনাবেচা করা যায় একমাত্র অভিজ্ঞতা ছাড়া। তাদের কিন্তু বুদ্ধি আছে, বয়স আছে, শিক্ষার মোটামুটি আছে, কিন্তু তাদের অভিজ্ঞতা নাই। যে অভিজ্ঞতা ছাত্র রাজনীতি করার কথা, সে অভিজ্ঞতা নিয়ে তারা মূল দলের একদম লাস্ট ফিনিশিং রাজনীতি করতে গেছে। তো তারা তো ছাত্রদের মতো কথা বলবে এবং অসংলগ্ন কথা বলছে। ছাত্ররাও কিন্তু এই ধরনের, আমি ছাত্র দল, ছাত্রলীগ, আমি জঘন্যভাবে চিন্তা করতাম ছাত্রলীগকে, কিন্তু আমি এত নোংরা, এত অধপতিত স্লোগান আমি কোনোদিন দেখিনি। আমি নীলুফার চৌধুরী মনি, একটা সময় আমি আপনার 90-এর গণ অভ্যুত্থানে আমার ভালো লাগতো বামরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং বিভিন্ন বইয়ের থেকে শুরু করে ওখানে মেডিকেল, ঢাকা মেডিকেল থেকে শুরু করে সব জায়গায় চিকা মারতো, কিন্তু বামরাই বেশি, এবং এত সুন্দর সুন্দর কথা লিখতো। আমি রিক্সা ভাড়া করে রিক্সায় বসে বসে আমি ওই চিকাগুলো আমি খাতায় তুলতাম। আমি সেই দিন, সেই সময়ের, আমি এইটাকে স্লোগানকে আমি একটা উন্নত মানের শিল্প মনে করি। সেই উন্নত মানের শিল্প যখন এত পদদলিত হয়েছে, এত নোংরা ভাষণে চলে গেছে, আমি আর মনে করি না বাংলাদেশে কোনো গণতন্ত্র তো দূরের কথা, কোনো তন্ত্র আছে কিনা আমি এটাই জানি না। এইখানে মবের রাজত্ব চলছে। মবের রাজত্বই যদি না চলতো, যে কথাটা কিছুক্ষণ আগে হলো, আপনি দেখেন পুলিশের নথি থেকে জানা যায় সেপ্টেম্বর 24 থেকে জুন 25, এই 10 মাসে খুন হয়েছে 3554টি, নারী ও শিশু নির্যাতন হয়েছে 12,726টি, ধর্ষণ হয়েছে 4,105টি, অপহরণ হয়েছে 819টি, চোরাচালান হয়েছে 1730টি, দস্যুতা হয়েছে 1526টি, মাদকের অ্যারেস্ট হয়েছে 38,176টি, চুরি হয়েছে 7,310টি, ডাকাতি হয়েছে 610টি, দাঙ্গা হয়েছে 97টি। এখন আমার কথা হচ্ছে, এই যে 150-200 যে মবের কথা বলে যে বিএনপিতে এত লোক মারা গেছে, আভ্যন্তরীণ কুন্দলে অমুকের এত লোক মারা গেছে, 3,554, এটা শুধু পুলিশের খাতায়। পুলিশের খাতার বাইরেও কিন্তু অনেক ঝগড়া হয়, অনেক কিছু হয়, অনেক চোরাচালান হয়, যেটা পুলিশ পর্যন্ত যায় না। তার মানে অন্যভাবে কত বেশি হতে পারে আপনি চিন্তা করেন। তো এই যে 3,500-এর উপরে যে খুন হয়েছে, এই খুনের জবাব কে দিবে? শেখ হাসিনার সময় যদি গুম, খুন, এইসব নিয়ে, ধর্ষণ নিয়ে এত কথা বলতে পারি, এবং যে কারণে তার পালিয়ে যেতে তাকে বাধ্য হতে হয়েছে, তাহলে আজকে যে একটা অনির্বাচিত সরকার, একটা নিরপেক্ষ সরকার, আমি অনির্বাচিত হলেও বলবো যে সবগুলো পলিটিক্যাল পার্টির কিন্তু এখানে সায় ছিল, সায় না থাকলেও আপনার বিরোধিতা ছিল না এই সরকারকে নিয়ে, তাহলে সেই সরকার কেন পারলো না? আজকে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা দিব্যি আছে, এত বড় ঘটনা ঘটে গেল আপনার গোপালগঞ্জে, স্বরাষ্ট্র উপদেষ্টার চাকরি থাকে কিভাবে? সে কেন এই জিনিসটা, এটা তো বলে ঘটনা, সে কেন আরো সকাল থেকে এটা করতে পারে নাই? আর্মি কেন কোন রকমের কোন ব্যবস্থা না করেছে? যে আর্মিদেরকে এত গালি দিল এই ছেলেরা, এত কিছু বলল, আজকে যদি তারা না থাকতো, আমি বলবো যে গুলি হয় নাই ঠিক আছে, তারা কি চলে আসতে পারতো? এই যে আপনার কি বলে, গাড়ির মধ্যে এই যে কামানের নিচে বসে বসে তাদের লুকায় যে নিয়ে আসলো, কারা নিয়ে আসছে? এই এই সেনাবাহিনীরাই তো নিয়ে আসলো। তাইলে একটা জায়গায় আমি আমি নদীতে বাস করে আমি কুমিরের সাথে যুদ্ধ করে কতক্ষণ টিকে থাকবো? আমার তো সবাইকে লাগবে, কুমিরকেও লাগবে, মাছকেও লাগবে। তো আমি
আমি কেন এই যে জিনিসগুলো করবো, অথচ যার দায়িত্ব, সরকারের দায়িত্ব যে কোনো মার্ডার হলে তার 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 জবাবদিহি করা। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যদি আজকে মিটফোর্ডের মার্ডারটাকে যদি আমরা যদি বিভৎস বলি, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দেশ বলে যে স্বাধীন হয়েছিল, গণ অভ্যুত্থানের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রতিবন্ধী ছেলেটাকে খাইয়ে খাইয়ে সারা রাত ব্যাপী মেরে মেরে তাকে যে মৃত্যু নিশ্চিত করলো, এটা কত বড়! এর চেয়েও কি জঘন্যতর ছিল না? কারণ এর চেয়ে এই জন্য বেশি ছিল যে ওইটা সারা রাত ব্যাপী তাকে মারা হয়েছে। আর এটা কিন্তু মাথায় রক্ত উঠেছে, আমি মেরেছি, মেরে আমি উপরে নৃত্য করেছি, কিংবা আমি পাথর পেয়েছি, মরা মানুষের উপর আমি পাথর দিয়ে আবার থেতলে দিয়েছি। এটা হলো সেই ঘটনা। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই বিচারটা যদি ঠিক মতো সরকার করতে পারতো, তাহলে এই পর্যন্ত কিন্তু যায় না। যদি কিছু বিচারকে যদি সামনে এনে, যেটা আসিয়া ধর্ষণের পরে যে মারা গেল, তখন সরকারের আপনার উপদেষ্টারা বলেছিল গিয়ে যে 30 দিন, 60 দিন বা 90 দিনের মধ্যে এই বিচার হবে। সেই বিচারটা কি আইন উপদেষ্টা বলার পরও সেই বিচারটা কি এখনো চাক্ষুষ বিচারটা হয়েছে? হয় নাই এখনো। 90 দিনের কিন্তু অনেক বেশি সময় চলে গিয়েছে। তো এই যে বিচারহীনতা, বিচারহীনতা কি আরেকটা অপরাধকে জন্ম দিচ্ছে না? প্রতিনিয়ত প্রতি মুহূর্তে কি অপরাধকে জন্ম দিচ্ছে না? তাহলে এই সরকার তো দিব্যি আছে। এই সরকার কেন 1 বছর হয়ে গেল এখনো নিজের ব্যর্থতার দায় স্বীকার করছে না? এখনো যে যেখানে ব্যর্থ, ব্যর্থ হয়ে কেন পদত্যাগ করছে না? আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা এখন মনিটরিং করছে যে কিভাবে কি আপনার সবাইকে ওইখানে আপনারা কি আপনার। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন? এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এই ছাত্ররাই দাবি করেছিল একসময়। আমরা তো অবশ্যই, শোনেন, আমরা যে 3জন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিলাম, সেটাও তো সাকসেস হয় নাই। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি তো সময়ের ব্যাপার। আমি তার নিজের লজ্জার কথা বলছি, নিজের শরমের কথা বলছি, যে প্রত্যেকটা রাত 3টার সময় যখন একজন প্রেস কনফারেন্স করে বলে সাংবাদিকদের যে দেশ আগের চেয়ে বেটার আছে, তাহলে দেশ যদি আগের চেয়ে বেটার থাকে, তাহলে কেন রাত 3টার সময় আপনাকে সাংবাদিক সম্মেলন করতে হবে? পরের দিন সকাল তো হতোই, আপনি কেন সেটা করতে করতে পারলেন না? আপনি যখন একজনের হাতে, একটা উপদেষ্টার কাছে আপনার ম্যাগজিন পাওয়া যায় বন্দুকের গুলি সহ, তখন আপনি বলেন ভুলবশত হয়তো হতে পারে, হয়তো চিরুনি আনতে গেছিল, হয়তো এটা নিয়ে এসে পড়ছে। এই ভুলবশত কিভাবে হয়? আবার আপনার কোনো হিসেবে মিলে না, আপনার 11 দিনের ব্যবধানে আপনি 2টা অস্ত্রের লাইসেন্স করেন কিভাবে? সেটারও কিন্তু আমরা সুনির্দিষ্ট জবাব পাইনি। এই যে জবাব পাইনি, যখন আপনার বিভৎস ঘটনা মিটফোর্ডে ঘটে, তারপরে আমরা একজন উপদেষ্টার ফেসবুকে আমরা দেখেছি প্রস্তরযোগকে স্বাগতম। একজন মানুষ, একজন উপদেষ্টা যখন অনুরাগ বিরাগের বশবর্তী হবে না বলে শপথ করে, তারপরে যখন সে প্রস্তরযোগ্যে স্বাগতম করে, একটা বিভৎস মৃত্যুকে সে স্বাগতম জানাচ্ছে, তার কি করা উচিত? তার কি হওয়া উচিত? তার কি পদত্যাগ করা উচিত না? এই এই ব্যাপারগুলো নিয়ে সরকার, সম্পূর্ণরূপে সরকার এখানে ঘুমিয়ে জি, আছে। অনেক সরকার ধন্যবাদ কোনো নিরূপা মুখ চৌধুরী খুলছে মনি। না। এই ঔচিত্য বোধ নিয়ে কথা বললে আসলে কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না। ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছ থেকে এই ব্যারিস্টার ফুয়াদ আমরা একটু জানতে চাইবো যে গোপালগঞ্জের ঘটনায় এখন আমরা কারফিউ জারি করা হয়েছে, একটু শেষের দিকে কথা বলতে চাই যে আগামীকাল পরীক্ষা আছে, এইচএসসি পরীক্ষা। এখন শিক্ষার্থীরা আসলে তাদের জন্য কি হবে, কে ভেবেছে, কেউ কি ভাবছে এই কথাটা আদৌ? সেক্ষেত্রে দুইটা জিনিস হইতে পারে হয়তো। যেহেতু মাত্র 8টা থেকে শুরু হচ্ছে, আলোচনাটা তো আসবে। আসলে হয়তো কারফিউ শিথিল করে দিয়ে আপনার তাদেরকে আলাদা করে অ্যাক্সেস করে দেওয়া, অথবা এর আগে বিভিন্ন ইস্যুতে, বন্যাতে, তারপরে অসুস্থতায়, বিভিন্ন কারণে কিন্তু আপনার একটা দুইটা পরীক্ষা আবার পরবর্তীতে নেওয়া হয়েছে বিভিন্ন জেলায় এবং বিভিন্ন অঞ্চলে। তো সেটার কোনো একটা আয়োজন হবে আর কি। এটা আমার কাছে মনে হয় নাই যে একেবারে খুব মানে বড় ধরনের ইস্যু। কারণ রাজনৈতিক অস্থিরতা ঘটলে আমরা সবাই কালেক্টিভলি সাফার করব, এটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ আর কি, এবং বেশি হুম। মানে তো উদ্বিগ্ন এই হওয়ার মতো। অস্থিরতাটা কি এড়ানো যেত না? এই শিক্ষার্থীদের পরীক্ষা, সহিংস পরিবেশ তৈরি হবে, এই বিবেচনায় এই পরিস্থিতিটা কি এড়ানো যেত না? এড়ানো যেত কিনা এই আলোচনা তো আপনি সবসময় করতে পারবেন হাইপোথেটিকলি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা তো করা হয়েছে। এরকম বহু ঘটনাই তো এড়ানো যেত। শেখ হাসিনা মানে ইন্ডিয়ার সাথে ইলেকশন ইঞ্জিনিয়ারিং না করেও তো রাজনীতি করতে পারতো। শেখ মানে হাসিনা তারা তো তত্ত্বাবধায়ক পতিত হয়েছে, তাদের কৃতকর্মের ফল পেয়েছে, তাদের মানে সেটা তো হয়ে গেছে। কিন্তু এখন তো দায়িত্বশীল রাজনীতি হবার কথা, তাই না? সেখানে কি সেইখান থেকে জিজ্ঞাসা করা যে এটা কি এড়ানো যেত কিনা? আজকে রাজনীতিতে এনসিপি যথেষ্ট দায়িত্বশীল আচরণ করেছে। আপনার এনসিপি যদি অনেক বেশি ভায়োলেন্ট হওয়ার চেষ্টা করতো, তারা সেটা করতে পারতো।
সক্ষমতা, ইয়াং ক্রাউড তাদের আছে। তারপরে হচ্ছে তারা প্রথমে কিন্তু কান্ট্রি ওয়াইড ব্লকেট দিয়ে দিয়েছিল, কিন্তু ব্লকেটে কিন্তু পরে আবার তারা সরিয়ে নিয়েছে, কারণ অনেক জায়গা থেকে কনসার্ন আসছে, দেশের মানুষের কষ্ট দুর্ভোগের কথা আসছে, সেটার ব্যাপারে বিবেচনা করে তারা সরিয়ে নিয়েছে। তো সেক্ষেত্রে এনসিপি যথেষ্ট রেস্ট্রেইনড, মানে সংযত আচরণ করেছে বলে আমার কাছে মনে হয়েছে। তবে টোটাল রাজনৈতিক পরিবেশের ভিতরে বড় দলগুলোর আচরণ আরো সংযত হওয়া দরকার, একজনের ব্যাপারে আরেকজনের ডিএসকেলেট করা দরকার। কালেকটিভ লেভেলে আমরা যেন কোনো ফাঁদে না পড়ি, সেটা আমি খুবই কনসার্ন আর কি রাজনৈতিক দলগুলোর ব্যাপারে। সব ফাঁদ আসলে ডিপ স্টেটই পাচ্ছে, আর সব রাজনৈতিক দলগুলো সেখানে পা দিচ্ছে, এরকম বিষয়। মানে রাজনৈতিক দলগুলো বুঝতে পারে না কিছু, সবাই মিলে একসাথে ফাঁদে পা দেওয়া শুরু করে দিল। না, ওই যে ক্ষমতার রাজনীতি তো মানুষকে অন্ধ করে দেয়, মানে যার যার জায়গা থেকে যখন আপনি ক্ষমতাটাকে দেখেন যে এটা আপনার একটা পিস অফ কেক, এটা আপনি কত অংশ পাচ্ছেন, আপনার কি এই পিজার 70%টা আপনার পাওয়া উচিত ছিল কিনা, না ওখানে আসলে আমার 10% ভাগ ছিল। হুম। পলিটিক্যাল পার্টিগুলো যখন এই পাওয়ারের জায়গা থেকে রাষ্ট্রকে এবং ইস্যুগুলোকে দেখে, তখন হুম। এই ন্যাশনাল ইন্টারেস্টের জায়গাটা অকেশনালি এবং সামটাইমস আপনার ব্লার হয়ে যায়। এই ব্লার তো হওয়ার তারা আসলে, মোমেন্ট যাদের আসলে কেকের ভাগ পাবার কথা তারা পা দিচ্ছে, আপনারা যারা আসলে কেকের ভাগ পাবেন না বলে আপনারা পা দিচ্ছেন না, বুঝতে পারছেন? নাকি কেন আপনারা আমাদেরও বুঝতে পারছেন তারা বুঝতে পারছেন না? আপনার কে কে ভাগ আছে, আমাদেরও ভাগ আছে, খুব সামান্য হইতে পারে, ধরেন এখন এটা কত শতাংশ হবে, তবে ধরেন ওইটা শতাংশ তো আমরা এখনো জানি না, ভাগ আমাদেরও আছে। বাট আমরা বোধ করছি, যেটা আমরা শুরু থেকে বলে আসছি, যে একটা রেসপন্সিবল পলিটিক্স করা দরকার। কারণ বাংলাদেশের মানুষ আসলে এই আন্দোলন সংগ্রাম সহিংসতা, রাজপথ ধর্মঘট হরতাল, মানে সিম্পলি বিরক্ত এগুলোতে আর কি। হুম। মানে আমরা পলিটিক্যাল পার্টিগুলো আসলে দেশের ইস্যু নিয়ে কথা বলা দরকার, যে আমার বৃষ্টিতে ফেনী ডুবে গেল কেন, আমার এই বন্যার পানি হুট করে আপনার এত উজান থেকে গেটগুলো ছেড়ে দিচ্ছে কেন, ইন্ডিয়ার সাথে আগামী বছর আমাদের গঙ্গা চুক্তি শেষ হবে, নতুন নেগোসিয়েশনটা কি হবে, এই নেগোসিয়েশনে পাকিস্তানের সাথে ট্রিটিটা সাসপেন্ড হয়ে যায়, ওখান থেকে আমাদের লেসন নেবার কিছু আছে কিনা। বাংলাদেশের এই যে প্রতিদিনকার দুর্ভোগ মানুষের, হুম। এই ভোগান্তিগুলো নিয়ে পলিটিক্যাল পার্টি এখনো কনভারসেশনে আসছে না। আমরা বরাবরই বলছি এই রেসপন্সিবল পলিটিক্সটা এখানে হইতে হবে, এটাই বাংলাদেশের ফিউচার। জি। তা তো মানে সেই মানুষের দুর্ভোগ বা ভোগান্তি দূর করার আলোচনা তো আসছে না, বরং তাদের মধ্যে আরো ভোগান্তি বাড়ানোর যে প্রক্রিয়াটা, সেটাই বরং লক্ষণীয়। নীলোফার চৌধুরী মনির, শেষ বক্তব্য আপনার কাছ থেকেও আসলে পরীক্ষার্থীদের জন্য। কালকে আবার ইনকিলাব মঞ্চ বলছেন তারা মার্চ টু গোপালগঞ্জ করবে। আহ, তাহলে আর পরীক্ষার্থীরা কি করবে? আমি জনভোগান্তির কি দুঃখ হলো? প্রকাশ করছি যে পরীক্ষার্থীরা গতবারও এইভাবেই তাদের গেল। গতবার ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীরা শেষের পরীক্ষাগুলো দিতে পারে নাই, দেয় নাই, শেষে আবার বলেছিল। তারপরে অটোমাপ অটোমাপ ডিগ্রি পরীক্ষা অটোমাপ হয়ে গিয়েছিল। আর কালকের যে ঘটনা, সেটা আমি মনে করি যে পরীক্ষার্থীদের জন্য স্পেশাল কোনো অপশন রাখা উচিত। কারণ একবার